সুদীপ্তদা, আপনি যে কথা বলছিলেন যে আজ যে বিষয়টা মনে হচ্ছে যে হাস্যকর, 5 বছর, 10 বছর, 15 বছর পর সেটা মনে হবে বাস্তব। এরকম ঘটনা তো ঘটেছে। আমরা জানি আরএসএস এর ঘোষিত যে এজেন্ডা, সেখানে রাম মন্দির ছিল, সেখানে 370 ধারা বিলোপ ছিল, সেগুলো সব আজ বাস্তব। এবং আহ অভিন্ন দেওয়ানি বিধি, সেটা নিয়েও তারা চিন্তা ভাবনা করছে এবং উত্তরাখণ্ডে চালুও হয়েছে এরকম। আহ সেখান থেকে এই সংবিধান সম্পর্কে আরএসএস এর বক্তব্য হচ্ছে যথেষ্ট ভারতীয় নয়, ভারতীয় কিছুই নেই এতে। সুতরাং তারা মনুস্মৃতিকে এখানে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, সেটাই তাদের এজেন্ডা। আসলে কথা হচ্ছে যে ভারতীয় বলতে আমরা কি বুঝি, মানে ভাবনা। সংবিধান তো একটা গাছ নয় যে এটা ভারতে জন্মেছে নাকি নেপালে জন্মেছে তা দিয়ে বিবেচ্য। সংবিধান কোনো পাথরের খণ্ড নয় যে কোহিনূর হীরার মতো যে ভারতে পাওয়া গেছে না দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে তা বিবেচ্য। সংবিধান তো কিছু আইডিয়ার সমষ্টি, কিছু ভাবনার সমষ্টি। ভাবনা যদি একবার প্রকাশিত হয়ে যায়, মানুষ তো সে ভালো ভাবনা চিরকাল গ্রহণ করেই এসেছে। যাদের কথা শুরুতে যার কথা আমি একটু উল্লেখ করছিলাম, অখণ্ড হিন্দু রাষ্ট্রের সংবিধান, তারা কোথা থেকে তার উপাদান পেয়েছেন এটা জিজ্ঞেস করা হয়েছিল। তার উত্তর হচ্ছে রামায়ণ, গীতা, মনুস্মৃতি এবং কৌটিল্যের অর্থশাস্ত্র। মনুস্মৃতি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, বলা যায়। আমি পুরোটা পড়িনি, আমি তো বিষয়ে পণ্ডিত নই, কিন্তু যা মনুস্মৃতি সম্পর্কে উদ্ধৃত করে যা পণ্ডিত জনেরা লিখেছেন তা থেকে আমি দেখতে পাই যে মনুস্মৃতিতে শুয়োর, মোরগ, কুকুর, শূদ্র এবং নারী, এই 5 কি বলবো জীবকে এক করে দেখা হয়েছে। এখন কোনো কিছুই বদলাবো না, আদি ভারতীয় জিনিসপত্র সব রাখবো, তাহলে তো মনুস্মৃতিতে এটা রেখে দিতে হয়। সেটা কি বিজেপির যারা মহিলা সাংসদ আছেন তাদের পছন্দ হবে? এ প্রশ্নটা অখণ্ড হিন্দু রাষ্ট্র সংবিধান যারা প্রস্তাব করছেন, তারা এই সমস্ত প্রস্তাব দিয়ে নির্মলা সীতারামনের কাছে যেতে পারবেন তো? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। এই আধিপত্যবাদী এবং এই ফ্যাসিবাদী রাজনীতির একটা ধর্ম হচ্ছে, ফ্যাসিবাদী মানে আমি যাতে অত্যন্ত মানে কি বলবো, মানে মেজরিটেরিয়ান ইউনিটেরিয়ান, মানে আমারই শাসন চলবে, এত নায়কতন্ত্রী শাসন, তার মধ্যে কমিউনিস্ট শাসনও আছে, অবশ্যই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী শাসন আছে যা এখন দেশে চলছে। তার একটা লক্ষণ হচ্ছে অতীতকে সম্পূর্ণ অস্বীকার করা, কোনো কিছুকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দেওয়া, সম্পূর্ণ মিথ্যা কথা বলা। অখণ্ড হিন্দু রাষ্ট্র সংবিধান যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে ভারতের সংবিধান 300 বার সংশোধন হয়েছে, অথচ হাজার হাজার বছর ধরে গীতা এবং অর্থশাস্ত্র সংশোধন করার দরকার হয়নি, সুতরাং ওটা হচ্ছে বেশি জোরদার ডকুমেন্ট। ভারতের সংবিধান 300 বার সংশোধন করা হয়নি। ঠিক যেমন সুভাষিস যে বললেন আম্বেদকরের কুশপুতুল পোড়ানোর কথা, যে কোনো আরএসএস বা বিজেপির কোন মানুষকে বলে না এরকম কোনো কিছু হয়নি, কোনোদিন কিচ্ছু হয়নি। সবার পক্ষে তো সবসময় সম্ভব নয়। সুভাষিস এ বিষয়ে আগ্রহ আছে, পড়াশোনা করেন, যাদের সাংবাদিকরা কেউ কেউ লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন পুরোনো খবরের কাগজে কি রয়েছে। কিন্তু জোর দিয়ে যখন বলে দেওয়া হয়, ম্যানুফ্যাকচার্ড ট্রুথ যেটাকে বলা হয়, সেভাবে যখন বড় বড় ক্ষমতাবান লোকেরা বলেন তখন কোটি কোটি মানুষ তাই বিশ্বাস করে। সেইভাবে এখন আম্বেদকর হয়ে যাচ্ছেন প্রকাশ্যে বিজেপির প্রণম্য, আর শুভ্রকমল মুখার্জির মতো অপ্রকাশ্য বলে যেটাকে মনে করা হয়েছিল সেখানে তাকে নিন্দা করা হচ্ছে, তাকে ডেনিগ্রেট করা হচ্ছে। এটা খুব চলতি, এই ধারার রাজনীতির এটা খুব চলতি একটা কি বলবো চলন, এভাবেই হয়ে থাকে। আমি এই সংবিধানের সংশোধন প্রসঙ্গে একটা দুটো কথা বলতে চাই। এটা ওই সাংবাদিক হিসেবে আমার যেটা পড়া এবং সংবিধান বিশেষজ্ঞদের থেকে যা শোনা, এবং এটার মধ্যে আমি যে বলতে চাইছি তার মধ্যে আম্বেদকরের ব্রিলিয়েন্স অ্যাজ এ ল মেকার সেটাও রয়েছে। সংবিধান সংশোধন কিভাবে হবে
কতটা সহজ হওয়া উচিত এ নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলির ডিবেট পুরোটা পড়া যায়, শুভাশিস বারবার বলেন, শুভাশিসের পথ অনুসরণ করে আমি এখন বারবার বলি, এবং এটা প্রত্যেক সাংবাদিকের যারা এই ধরনের বিষয় নিয়ে চর্চা করছেন, সাংবাদিকের কেন প্রত্যেক নাগরিকের যারা এই বিষয় নিয়ে চর্চা করছেন তাদের বারবার করে পড়া উচিত। সেখানে একটা প্রশ্ন উঠেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা তো ভোটাধিকারের ভিত্তিতে গঠিত নয়, এটা তো একটা মনোনীত বডি। তারা যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা সংবিধান পাশ করতে পারে, তো ভবিষ্যতে যখন পার্লামেন্ট গঠিত হবে তখন কিন্তু ঠিক হয়ে গেছে, এটা শুভাশিস বললে একদম ঠিক কথা, তখনই ঠিক হয়ে গেছে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ, সার্বজনীন সাবালকদের সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ লিঙ্গ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সাবালক হলেই ভোটাধিকার, এটা নিশ্চিত হয়ে গেছে, তার কাজও শুরু হয়ে গেছে। এখানেও বলা দরকার, সুইজারল্যান্ডে, ইউরোপের অধিকাংশ দেশে, আমেরিকায় কৃষ্ণাঙ্গদের তখন ভোটাধিকার নেই। আমাদের দেশে ভাবনা শুরু হয়েছে, কাজ শুরু হয়ে গিয়েছে। তো যুক্তিটা যেটা বলছিলাম সেটা উঠেছিল যে যখন সংবিধান সভা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা নির্বাচিত নয় এবং তারা সিম্পল মেজরিটির ভিত্তিতে ঠিক করছে সংবিধানে কি হবে কি থাকবে, তখন পার্লামেন্ট যখন গঠিত হবে তাদের উপর কেন এত সংবিধান সংশোধন ব্যাপারটা কেন কঠিন করা হচ্ছে? আমি খুব রেলিভেন্ট এই জায়গাটা কেন এ প্রসঙ্গে আসছি। তখন আম্বেদকরের যুক্তি ছিল, প্রথমত সংবিধান সংশোধন খুব কঠিন করা হচ্ছে না, মেজরিটি দিয়েই, সাধারণভাবে পার্লামেন্টে 2 কক্ষের মেজরিটি দিয়েই সংবিধান সংশোধন করা যাবে। শুধু মেজরিটি, একটা স্পেশাল মেজরিটির কথা বলা হলো, কি মোট সদস্যদের অর্ধেকের বেশি এবং যারা ভোট দিয়েছেন তার 2/3 বেশি, তাদের সমর্থন থাকতে হবে। আর বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে ফেডারেল চরিত্র রাষ্ট্রগুলোর স্বার্থ প্রত্যক্ষভাবে জড়িত, সেখানে ওই পদ্ধতিতে সংবিধান সংশোধন করার পরেও অর্ধেকের বেশি রাজ্যের অনুমোদন লাগবে, র্যাটিফিকেশন লাগবে। আমি মনে করি আমাদের সংবিধানের উপর সব থেকে বড় আঘাত যেটা আসতে যাচ্ছে, যেটা এবছরের রিপাবলিক ডেতে প্রেসিডেন্টের স্পিচে রয়েছে, সেটা হচ্ছে 1 নেশন 1 ইলেকশন। এটা একটা অভূতপূর্ব বিষয়, এটা প্রস্তাব করা হয়েছিল খুব দ্রুত। সবাই জানি প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল, আমাদের দেশে কোনো নজির নেই। এবং সেই রাষ্ট্রপতি এই ধরনের কমিটির প্রধান হিসেবে খুব অনুগতভাবে প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট সমর্পণ করে দিয়েছেন রামনাথ কোবিন্দ। সেই কমিটি, যাতে বিরোধীরা কেউ ছিলেন না, সেই কমিটি 1 নেশন 1 ইলেকশন প্রস্তাব অনুমোদন করেছে। আমরা সকলেই জানি ডিসেম্বর মাসের শেষে সংবিধানের 129তম সংশোধনীয় বিল পেশ করা হয়েছে এবং একই সঙ্গে ইউনিয়ন টেরিটরির জন্য আলাদা একটা আইন করতে হবে, এই দুটো বিলই পেশ করা হয়েছে। এবার বলছি কোথায় আম্বেদকরের প্রজ্ঞা। ওই যে করা হয়েছিল 2/3 অফ দ্য টোটাল মেম্বার্স, যদি 300 জন সদস্য থাকে তাহলে তার 2/3 200 জনের সমর্থন থাকতে, উপস্থিতের অর্ধেকের বেশি সমর্থন থাকতে হবে। তার ফলে এখন কি হয়েছে? তার ফলে এখন যেটা হয়েছে, বর্তমান যে লোকসভা গঠিত হয়েছে, যাতে 293 জন সদস্য রয়েছে শাসক গোষ্ঠীর, তাদের পক্ষে 2/3 মেজরিটি জোগাড় করা সম্ভব নয়। ফলে 1 নেশন 1 ইলেকশন বিল পাস হলো, সেটা লোকসভাতেই পাস করা যাবে না, রাজ্যসভাতেও পাস করা যাবে না। আম্বেদকরের ওই যুক্তিটা ছিল যে কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হাতে এই পাওয়ার থাকছে যে তারা সিম্পল মেজরিটিতে সংবিধান প্রণয়ন করছে, কিন্তু সংশোধনের সময় বেশি মেজরিটি লাগবে। উনি বলেছেন, ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন, তো বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হ্যাজ নো এক্স টু গ্রাইন্ড। তাদের কোনো পার্টিসান ইন্টারেস্ট নেই, দলগত স্বার্থ নেই। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছে দেশকে একটা সংবিধান দিয়ে, তারা বডিটা ডিসলভ করে যাবে, তারা কোথাও থাকবে না। যেটা শুভাশিস বলছিলেন, হিন্দু মহাসভার লোক রয়েছেন, সম্পূর্ণ কংগ্রেস বিরোধী লোক রয়েছেন, কেন রয়েছেন? তারা একটা কনস্টিটিউশন দেওয়ার জন্য শুধু মিলিত হয়েছেন, তারপর তারা ডিসলভ করে যাবেন। কিন্তু ওনার দূরদৃষ্টিতে তখন দেখছেন ভবিষ্যতে পার্লামেন্ট হবে পার্টিসান, দলের ভিত্তিতে বিভাজিত হবেন সাংসদরা। সেখানে সংবিধান সংশোধন করে দলের স্বার্থ পূরণ করার সম্ভাবনা যাতে না থাকে, সেই জন্য ওই অতিরিক্ত মেজরিটির ব্যবস্থা।
আমি আজকে যখন এই বিষয়টা নিয়ে আবার একটু নাড়াচাড়া করছিলাম, বইপত্র আমি দেখছিলাম, এখন আমার মনে হলো সব বললে একটু হয়তো রূঢ় শোনাবে, লেখাপড়ার কি অমূল্য দাম। আম্বেদকর এই জিনিসটা ভেবে এই যুক্তি দিয়ে যা করেছিলেন, আজকে 75 বছর পরে যা দেশের বহু মানুষ মনে করছেন সংবিধানের উপরে বড় আঘাত, সেটাকে আটকাতে কাজে লাগবে ওই প্রভিশনটা। বর্তমান লোকসভায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন পাস করানো যাবে না। তারপরে তো রাজ্যগুলোর অর্ধেক রাজ্যের দ্বারা রেটিফিকেশনের প্রশ্ন, 28টি রাজ্য আছে, অন্তত 14টি রাজ্যে পাস করাতে হবে, সেটা অনেক পরের প্রশ্ন, কিন্তু সংসদেই পাস করানো যাবে না। আজকে যখন আমরা সংবিধান নিয়ে আলোচনা করছি, সংবিধান বিপন্ন কিনা তা নিয়ে আলোচনা করছি, তখন আমার এই পয়েন্টটা খুব জোর দিয়ে বলার কথা দরকার বলে মনে হচ্ছে। এই সংবিধানের মধ্যেই তার উইজডমের মধ্যে, তার প্রজ্ঞার মধ্যে এমন এলিমেন্ট নিহিত আছে যার ফলে এটাকে মারাও খুব কঠিন হবে। যেটা সুভাষিস বলছেন যে ওই যে সংবিধান বনাম হিন্দুত্ববাদী রাজনীতির যে লড়াইটা, যেটা 2024 একেবারে সামনে চলে এসছে, আমি সম্পূর্ণ একমত, এবং এটাকে এড়িয়ে ভারতে রাজনীতি করা যাবে না আগামী কয়েক বছর অন্তত, সে বিষয়ে আমি একমত। সেখানে ওই সংবিধানের স্ট্রেংথটাকে, সেটাকে কাজে লাগাতে হবে। সেই কাজে লাগানোর জন্য এই ধরনের বিষয় নিয়ে চর্চা প্রয়োজন, যেমন আমরা এই মুহূর্তে করছি, এবং যারা এই বিষয় নিয়ে ভাবিত তাদের এই বিষয় নিয়ে নানা পরিসরে, শুধু এই ধরনের ক্ষেত্রে নয়, নানা পরিসরে নানা জায়গায় গণমাধ্যমে চর্চা হওয়া উচিত বলে আমার বিশ্বাস।